আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ তাইমা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল, সকাল ব্লগটি শুরু করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠেই চুলাগুলোকে ক্লিন করে নিচ্ছি। আমার ইনফ্রারেড চুলা আর গ্যাসের চুলাকে। আসলে এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। আমি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে উঠে আগে হচ্ছে এসব ক্লিন করে নেই। সিঙ্ক, চুলাগুলো এবং চুলার আশপাশটা। কারণ প্রতিদিনই কিন্তু আমাদের রান্নার জন্য এগুলো স্টিকি হয়ে যায়। আর ক্লিন করে নিতেই হয়। তো অনেকেই আছেন যে রান্নার পর হচ্ছে চুলা ক্লিন করেন। বাট আমার কথা হচ্ছে যে আমি অবশ্যই ক্লিন চুলায় রান্না-বান্না করব। আমার কাছে মেসি চুলাতে রান্না করতে একদম ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন আমি চুলাগুলো ক্লিন করে এখন নাস্তার জন্য চলে এসেছি। মাসাফের বাবা তো নাস্তা খেয়ে চলে গিয়েছেন অফিসে। আমার জন্য একটু নাস্তা রেডি করছি। আমি গত ব্লগে কিন্তু বলেছিলাম যে আমি রুটি ফ্রোজেন করে রাখি। তো দেখতে পাচ্ছেন যে এইভাবে আমি রুটি বক্সে রুটি কিন্তু ফ্রোজেন করে রাখি। কিন্তু যখন আমি রুটিগুলো ভাজতে যাব, রুটিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হয়ে যায়। ফ্রোজেন দেখে কিন্তু মানে এরকম মনে করার কোনো অবকাশই নেই যে রুটিগুলো শক্ত হবে বা ফুলবে না। রুটিগুলো কিন্তু যথেষ্ট ফুলে এবং খেতেও ভালো লাগে। মনে হয় যে এইমাত্র রুটিগুলো বানিয়েছি। আর আমি ২ টা পরোটা খাসির মাংস দিয়ে নাস্তা করে নিয়েছি। আর এইখানে এই খাবারগুলো আমাকে পাশের বাসার আপু দিয়েছেন। এখানে পোলাও ছিল, পোলাওয়ের সাথে সালাদ ছিল, সাথে বড় মাছের একটা পিস ছিল, আর গরুর মাংস ছিল আর মুরগির কোরমা ছিল। আসলে এটা ঈদের পরের দিনের ব্লগ। আপু হচ্ছে ঈদের পরের দিন আমাকে এই খাবারগুলো আমার বাসায় পাঠিয়েছে। আমি ঈদের দিন মোবাইল হাতেই নিতে পারিনি। একেবারেই ভিডিও শুট করতে পারিনি কারণ প্রচণ্ড ব্যস্ত ছিলাম। আমি মানে ঈদের মানে যত কাজকর্ম সবকিছু একা হাতে করতে হয়েছে। খুবই ব্যস্ত ছিলাম। আর এই যে এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমি আদা রসুনগুলো কিভাবে ফ্রোজেন করে রাখি। আমি এরকম একটা সিলিকন আইস বক্সে আমি এভাবে করে আদা রসুনগুলো কিউব করে তারপর ফ্রোজেন করি। তারপর যখন এটা ফ্রোজেন হয়ে যায় তখন জিপলক ব্যাগে করে রেখে দেই। তো নাস্তা খাওয়ার পরে একটু আদা চা করে নিলাম। আদা চার সাথে এখানে ফ্রুটস ব্রেড আছে। মানে ব্রেডটা হচ্ছে বিভিন্ন ড্রাই ফ্রুট দিয়ে ভর্তি আরকি। এটা খেয়ে নিয়েছি। এখন চলে আসলাম দুপুরে রান্নাবান্নাতে। রান্নার জন্য ফ্রিজ থেকে কার্ফু মাছ আর হচ্ছে শিং মাছ বের করে নিয়েছি। এখানে ধুন্দুল কেটে রেখেছি। এই কার্ফু মাছটাকে মাখিয়ে রেখেছি হলুদ, লবণ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। ঢেঁড়স কুচি করে নিয়েছি, ভাজি করব। শিং মাছ আর আলু দিয়ে ঝোল করব। আর সাথে শিং মাছের ডিম আছে, এটাও সাথে দিয়ে দিব। তো চুলায় আমি আলু দিয়ে শিং মাছের ঝোল করার জন্য বসিয়ে দিয়েছি। শিং মাছটা অলরেডি মসলায় কষানো হচ্ছে। শিং মাছ আমি আলু দিয়ে রান্না করে ফেলেছি। আর রেসিপিটা শেয়ার করিনি আপনাদের সাথে। আর এখানে কার্ফু মাছগুলোকেও ভেজে নিচ্ছি। সেম কড়াইতেই আমি পেঁয়াজ দিয়ে মসলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজটা ভাজার সময় আমি একটু অন্য রুমে গিয়েছিলাম। এসে দেখি পেঁয়াজটা একটু পুড়ে গিয়েছে। তো মসলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ধুন্দুলগুলো দিয়ে ধুন্দুলটাকেও একটু মসলার সাথে কষিয়ে নিব। এখানে কিন্তু আমি বিন্দুমাত্র পানি দেইনি। আর কারণ ধুন্দুল থেকে পানি ওঠে এটা তো আমরা সবাই জানি। তো এর মধ্যে যখন মসলাটার সাথে ধুন্দুলটা কষানো হয়ে গিয়েছে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। সাথে জাস্ট সামান্য একটুখানি পানি আমি কিন্তু এড করেছি। তারপর কিন্তু ঢেকে দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। মাছ রান্না হয়ে গেলে আমি কিন্তু ঢেঁড়স ভাজিটাও রান্না করে নিয়েছি। আর এই তো আমার লাঞ্চ আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ধুন্দুল দিয়ে মাছের তরকারি আর এটা ঢেঁড়স ভাজি। আর এখানে হচ্ছে শিং মাছের ঝোল আলু দিয়ে, সাথে হচ্ছে শিং মাছের ডিমও আছে, সাথে দিয়ে দিয়েছি। আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে একটি মেসেজ দিতে চাচ্ছি। চারপাশে আমরা একটি সাপের নাম শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে রাসেল ভাইপার। এটি যেই হারে ভয়াবহতা সৃষ্টি করছে মানুষের মনে, তাতে কিন্তু আমাদের সবার অনেক সতর্ক থাকা উচিত। আজকেও আমি নিউজে দেখলাম যে ৭ বছরের একটি ছেলে এই সাপের কামড়ে মারা গিয়েছে এবং অনেক জায়গায় কিন্তু এই সাপটি দেখা যাচ্ছে। বিভিন্ন জেলায় অলরেডি বাংলাদেশের মেবি ২৪ থেকে ২৫ টি জেলায় দেখা গিয়েছে। সো আমাদের সবাইকে অনেক সতর্ক থাকতে হবে। আমাদের বাসায় যাদের ছোট বাচ্চা আছে তাদেরকে একা, একা বিভিন্ন ঝোপে ঝাড়ে বা আ রাস্তার কাছাকাছি যেখানে অনেক ঘাস বা একটু বন টাইপের আছে, এরকম জায়গায় কিন্তু খেলতে দেয়া যাবে না একা, একা, হ্যাঁ? আপনি নিজে সতর্ক থাকুন এবং অন্যকেও সতর্ক করুন। কারণ সাপটি কিন্তু বেশ ভয়ংকর। আর এই সাপের কামড়ে কিন্তু মেক্সিমাম মানুষ বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু খুব কম। আমি এই ভিডিওতে হটলাইন নাম্বারগুলো শেয়ার করেছি। আপনারা যেখানেই এই সাপটি দেখবেন, হটলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ যেন আমাদের সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন। নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।